হাম্পি নামটা শুনলেই আমরা এক লহমায় চলে যাই পুরাণ তথা ইতিহাসের গৌরবময় অতীতে। এই নগর আমাদের চোখের সামনে উদ্ভাসিত করে বিজয়নগর সাম্রাজ্যের এক সমৃদ্ধশালী সভ্যতার পটভূমিকে, এবং তারপর বাহমনি আক্রমণে সেই সভ্যতার ধ্বংস সাধন ও ক্রমান্বয়ে তার বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়ার করুণ কাহিনীর প্রেক্ষাপটকে। পুরাণ ও ইতিহাসের চাদরে মোড়া এই বিস্ময়কর অমোঘ গাথায় আপনাদের সবাইকে স্বাগত। পুরাণের পম্পানগরী, রামায়ণের কিষ্কিন্ধা, ইতিহাসের বিজয়নগর আর বর্তমানে হাম্পি। দাঁড়িয়ে আছি অপূর্ব এক ঐতিহাসিক ভারতের গৌরব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পির বিরূপাক্ষ মন্দিরের সামনে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একদিনে কিভাবে পায়ে হেঁটে হাম্পি ভ্রমণ আপনি করতে পারেন এবং কি কি মন্দির এবং কি কি দর্শনীয় স্থান কভার করা সম্ভব কোনোরকম খরচ না করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 17ই অক্টোবর 2024 আর আমি দাঁড়িয়ে আছি হাম্পির বিরূপাক্ষ মন্দিরের সামনে। আজকের ভিডিওতে কী কী দেখাবো তা তো আমি আগেই বলেছি, তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই হাম্পি সিরিজের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2 রাত 3 দিনে অথবা 3 রাত 4 দিনে হাম্পি ট্যুর আপনারা কভার করতে পারবেন। তো আপনাদের এটা বলে রাখা দরকার যে হাম্পি ট্যুর কভার করতে গেলে মোটামুটি 2 থেকে 3 দিন হাতে রাখা দরকার। যদি আপনারা খুব তাড়াহুড়ো করে সবকটা সাইট দেখতে চান সেক্ষেত্রে 2 দিনে আপনাদের হাম্পি কভার হয়ে যাবে। আমরা আজকে করে দেখাবো সাউথ হাম্পির বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, এবং তারপরে একদিন আমরা রেখেছি সাউথ হাম্পির আরও কিছু জায়গার জন্য যেগুলো পায়ে হেঁটে কভার করা সম্ভব নয়, এবং আরেকদিন রেখেছি নর্থ হাম্পির জন্য। আপনারা চাইলে সেটাকে 3 দিনের জায়গায় 2 দিনে নিয়ে আসতে পারেন। তো আমাদের এই ভিডিওটা ভীষণই তথ্য সমৃদ্ধ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক হাম্পির নতুন গল্প। এখন আমরা প্রবেশ করছি হাম্পির সবথেকে উল্লেখযোগ্য এবং প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি বিরূপাক্ষ মন্দিরে। দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি হওয়া এই মন্দিরের প্রথম যে গোপুরাম দরজাটি আমরা দেখতে পাচ্ছি, এটাতে 11টা ধাপ রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন দেওয়ালের গায়ে রয়েছে রামায়ণের কাহিনীকে সুন্দরভাবে বর্ণিত করা। এটাই হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পুরো মন্দির চত্বর কভার করতে বেশ কিছুটা সময় লাগবে। এটি বিরূপাক্ষ মন্দিরে প্রবেশ করবার প্রধান দরজা, যার নাম বিস্তাপ্পায়া গোপুরা। 11 তলার এই গোপুরার উচ্চতা হল 165 ফুট। তবে মন্দিরে প্রবেশ করবার আগে প্রধান দরজার 2 দিকে এরকম ভগ্নপ্রায় অবস্থা দেখে মনটা খানিক বিচলিত হয়ে গিয়েছিল। তবে পরে জেনেছিলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই জায়গায় রেনোভেশনের কাজ চলছে। তবে আশা করব অচিরেই এই জায়গা তার অতীত গৌরব অনুযায়ী নবরূপে সজ্জিত হয়ে উঠবে। মূল মন্দিরে প্রবেশ করবার আগে মন্দিরের বাঁদিকে রয়েছে শু স্ট্যান্ড। ওখানে 2 টাকা দিয়ে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। 165 ফুট উঁচু প্রথম গোপুরাম মন্দিরের দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করবার সময় দুদিকে দেখতে পাবেন 2টি নন্দী রয়েছে, আর মন্দিরের গায়ে নানান রকম রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক কাহিনী বর্ণিত করা হয়েছে পাথর খোদাই করে। এই বিশাল গোপুরামটি স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন।
প্রথমে ঢুকেই দেখতে পাবেন সুবিশাল দুটো দরজা, যার গায়ে নানান রকম মূর্তি খোদাই করা রয়েছে। প্রধান প্রবেশ পথ বা প্রথম গোপুরা দিয়ে প্রবেশ করবার পর এরকম একটি খোলা চত্বর পড়বে এবং তার সামনে যে দরজা বা দ্বিতীয় গোপুরা দেখা যাচ্ছে ওটি হলো রায়ারা গোপুরা। বিজয়নগর সাম্রাজ্যের সবচাইতে প্রভাবশালী রাজা কৃষ্ণদেবরায়ার রাজ্যাভিষেকের পর তিনি এই গোপুরাটি তৈরি করিয়েছিলেন, আর সেই কারণেই বিজয়নগর স্টাইলে তৈরি এই গোপুরার নাম দেওয়া হয়েছিল রায়ারা গোপুরা। এই দ্বিতীয় গোপুরার বাঁ দিকে রয়েছে পুরানো সভা মণ্ডপ এবং যার মধ্যে রয়েছে রন্ধনশালাও, এবং এর ডান দিকে রয়েছে ফল পূজা মণ্ডপ, যেখানে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল বলে মনে করা হয়। এবং এই দুটি গোপুরাই পূর্ব দিকে মুখ করে রয়েছে। এইখানে দুটি নন্দী ভগবানের মূর্তিও রয়েছে এবং এই চত্বরটি ক্রস করে তারপরেই আপনাকে মূল মন্দিরে বা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। বিরূপাক্ষ মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে বিশেষ দর্শনের জন্য 25 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়। আমরা 25 টাকা দিয়ে টিকিট কেটে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। যে জায়গায় এখন আমরা প্রবেশ করলাম এটিকে বলা হয় পঞ্চপীঠ। 5টি উল্লেখযোগ্য জিনিস থাকায় এই স্থানকে পঞ্চপীঠ নামকরণ করা হয়েছে। যে স্থানে আমি দাঁড়িয়ে আছি এটি হলো দীপস্তম্ভ। প্রথমেই এই দীপস্তম্ভ পড়বে, যেটিকে মনে করা হয় বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। এর ঠিক পাশেই রয়েছে ইস্তার্থী সিদ্ধিলিঙ্গ বা উইশিং স্টোন। এটা বিশ্বাস করা হয় যে এই পাথরকে ছুঁয়ে যদি কোনো মনস্কামনা করা হয় তা 1 বছরের মধ্যেই পূর্ণ হয়। তার পাশেই রয়েছে নৈবেদ্যপীঠ, যেখানে ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য দান করা হয়। আর তার পাশে এই স্তম্ভটি হলো ধ্বজাস্তম্ভ, যা পতাকা উত্তোলনের কাজে ব্যবহার করা হয়। আর ধ্বজাস্তম্ভের একেবারে পাশে এই পঞ্চপীঠের শেষ পীঠ রয়েছে নন্দী মণ্ডপ, যেখানে রয়েছে 3টি নন্দী ভগবানের মূর্তি, যা মন্দিরের দিকে বা পশ্চিম দিকে মুখ করে প্রতিস্থাপিত করা হয়েছে। যেহেতু এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই 3 ভগবানকে পুজো করা হয়, সেই জন্যই এই 3 নন্দী ভগবানকে এখানে স্থাপনা করা হয়েছে। মন্দিরের ডান দিকে এই বিশাল সভা মণ্ডপে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হতো বলে মনে করা হয়। শুধু মন্দির গাত্রে নয়, মন্দিরের মেঝেতেও রয়েছে অদ্ভুত শিল্পকার্য। প্রধান মন্দিরের মধ্যে দিয়ে প্রবেশ করে 5টা স্তম্ভ বা 5টা মন্দিরকে অতিক্রম করে আসার পর এখন আমি দাঁড়িয়ে আছি মহামণ্ডপের সামনে বা মূল মণ্ডপের সামনে। এই মূল মণ্ডপে ঢোকার সময় আপনি দেখতে পারবেন এর প্রবেশদ্বারে রয়েছে অদ্ভুত দুটি পশু বা জন্তুর ছবি, এবং এই ছবি বা যে খোদিত করা হয়েছে পাথর, একটা পাথরকে কেটে খোদাই করে যে জন্তুর অবয়ব দেওয়া হয়েছে, এই জন্তুটির মধ্যে রয়েছে 6খানি পশুর আদল, এবং প্রত্যেকটি আদলের রয়েছে আলাদা আলাদা মানে বা অর্থ। চলুন কাছ থেকে দেখে নিই সেই পশুর মূর্তিগুলিকে। 6টি পশুর সংমিশ্রণে গঠিত এই পশুটির নাম দেওয়া হয়েছে গজওয়ালি। এর কানটি হলো শিয়ালের মতো, যা ধূর্ততার প্রতীক, মুখ সিংহের মতো, যা শক্তির প্রতীক, শরীর ঘোড়ার মতো, যা দ্রুততার প্রতীক, শরীরের উপর ময়ূরের পেখম সৌন্দর্যের প্রতীক, এবং শুঁড়টি হাতির, যা ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এখানে একটি অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাবো। এর মন্দিরের একদম ছাদের দিকে যদি আপনারা দেখেন, দেখবেন এখানে একটা উল্টো শিবলিঙ্গ রয়েছে, এবং তার চারপাশে যে পাথরগুলো খোদাই করা রয়েছে তার গায়ের রঙগুলো লক্ষ্য করুন। কি অদ্ভুত সুন্দর কারুকার্য রয়েছে সারা মন্দির গাত্র জুড়ে, এবং সবটাই কিন্তু পাথর খোদাই করে করা হয়েছে। আলাদা করে কোনো জিনিস এনে এখানে লাগানো হয়নি। পাথর খোদাই করে প্রত্যেকটি মূর্তিকে রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক সমস্ত কাহিনীকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে শিব পার্বতীর বিবাহের মুহূর্তের অনবদ্য শৈল্পিক উপস্থাপন। এখানে মূল দরজা দিয়ে একমাত্র রাজবংশের লোকেরাই প্রবেশ করতে পারেন,
আর আমাদেরকে দর্শন করতে গেলে বাঁ দিকের দরজা দিয়ে গিয়ে দর্শন করতে হবে। ঠিক এই মন্দিরের গর্ভগৃহে এখানে রয়েছে একটি ঝুলা। প্রাচীনকালে এটা বিশ্বাস করা হতো যেসব দম্পতিদের সন্তান সন্ততি হওয়ার কোনো সমস্যা থাকতো, তারা এখানে এসে এই ঝুলার দ্বারা যদি দেবীকে বা ভগবানকে আরাধনা করতেন তাহলে তারা অতি শীঘ্রই সন্তান সম্ভবা হতেন। এই সেই ঝুলা। গর্ভগৃহের মূল দরজার দুপাশে নন্দা এবং সুনন্দা নামে এরকম দুই দ্বারপালিকার মূর্তি রয়েছে। সমস্ত মন্দির গাত্রেই এরকম অপূর্ব সুন্দর কারুকার্য খোদিত আছে। এই মন্দিরের ডান দিকে রয়েছে এরকম বড় বড় দুটি ঘণ্টা, যার একটির ওজন 25 কেজি এবং আরেকটির ওজন 50 কেজি। এই হলো বিরূপাক্ষ মন্দিরের একজন বিশেষ সদস্য, যার নাম লক্ষ্মী বা লক্ষ্মী। বিরূপাক্ষ মন্দিরে আসলে এনার আশীর্বাদ নিতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন সকালবেলা লক্ষ্মী এসে মন্দিরে উপস্থিত সকল তীর্থযাত্রীকে আশীর্বাদ দিয়ে থাকে। ঈশ্বরের পূজায় যে চন্দন ব্যবহার করা হতো সেই চন্দন এই পাথরের উপরেই বাটা হতো, এবং ঠিক এই চন্দন পাথরের পাশেই রয়েছে আরও একটি পুজোর সামগ্রী, যেটাকে বর্তমানে মানুষেরা একটি ডাস্টবিনে পরিণত করেছেন। এটা দেখে খুবই কষ্ট হলো। বিরূপাক্ষ টেম্পল বা বিরূপাক্ষ মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান শিব, এবং কেন এই মন্দিরের নাম বিরূপাক্ষ হয়েছে তার পিছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস। সেই ইতিহাসের কয়েকটা লাইন আপনাদের সাথে একটু শেয়ার করছি। বিরূপাক্ষ বা ভগবান শিব এখানে পম্পাপতি বা বিরূপাক্ষ হিসাবে পূজিত হন এই কারণে, দক্ষযজ্ঞের পরে যখন দেবী সতীকে মাথায় নিয়ে ভগবান শিব তাণ্ডব নৃত্য করছিলেন, বিষ্ণু যখন তার দেহকে খণ্ড বিখণ্ড করে সতীর দেহকে নানান জায়গায় ছড়িয়ে দেন এবং বিভিন্ন সতীপীঠ তৈরি হয়, তখন ভগবান শিব তার ক্রোধকে শান্ত করবার জন্য একটি জায়গায় বসেন এবং ধ্যান করেন, এবং তারপরে পার্বতী পম্পা নামে জন্মগ্রহণ করেন এই হাম্পিতে। সেই জন্যই পুরাণে এই জায়গার নাম ছিল পম্পা নগরী, এবং পার্বতী ধ্যানের মাধ্যমে শিবকে তার স্বামী হিসাবে আবার আরাধনা করেন এবং শিব সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করেন। এই বিরূপাক্ষ মন্দিরের মধ্যেই একটি জায়গায় তাদের বিবাহ সম্পন্ন হয় এবং দেবতারা স্বর্গ থেকে স্বর্ণ বৃষ্টি করেন। সেই কারণে বিরূপাক্ষ মন্দিরের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিব যখন পার্বতীকে বিবাহ করেন তিনি স্বয়ম্ভু হিসাবে এখানে প্রতিষ্ঠিত হন, সেই কারণে এই মন্দিরের বিশেষ একটি তাৎপর্য রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, যখন শিব ধ্যান করছিলেন সেই সময়ে মন্মথ এসে ওনার ধ্যান ভঙ্গের চেষ্টা করেন, তাই মন্মথকে উনি তার তৃতীয় অক্ষি দিয়ে বা তৃতীয় চোখ দিয়ে ভস্ম করে গলিয়ে দেন। সেই গলানো অবস্থায় একটি পুকুর তৈরি হয় এই বিরূপাক্ষ মন্দিরের পাশে, মন্মথ পুকুর নামে। সেটাও আপনাদেরকে দেখাবো। মূল মন্দিরের গর্ভগৃহে স্বয়ম্ভু শিবলিঙ্গ দর্শনের জন্য 25 টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম, সেই টিকিট দেখিয়েই এই মন্দিরে আমরা স্বয়ম্ভু শিবলিঙ্গ দর্শন করলাম। গর্ভগৃহ থেকে বেরিয়ে তার পাশেই রয়েছে পম্পা দেবী মন্দির এবং ভুবনেশ্বরী দেবী মন্দির। এই দুটি মন্দির দর্শন কিন্তু আবশ্যক, তার কারণ মহাদেব এখানে পম্পাপতি নামেই পূজিত হন। এই দুটি মন্দির দর্শন করে বেরিয়েই আমরা এবার চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে গুলগঞ্জি মহাদেব মন্দির দর্শন করতে।
টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, স্বয়ম্ভু শিবলিঙ্গকে একদম সামনে থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেলাম। কি যে অনবদ্য লাগলো কি বলবো। বেলে পাথরের সেই স্বয়ম্ভু দেখার পরে বাঁদিকে এসে দর্শন করলাম দেবী পম্পা বা পম্পা দেবী পার্বতীকে, তারপর দর্শন করলাম দেবী ভুবনেশ্বরীকে, এবং এখানে একদম আন্ডারগ্রাউন্ডে বলা যেতে পারে মাটির তলায় সামনে রয়েছেন নন্দী, আর তার সামনে ফুলগঞ্জ মহাদেবের এই মূর্তি। এখানেই কিন্তু মন্দির দর্শন শেষ হয়ে গেল না। এই জায়গা থেকে বেরিয়ে আরও বেশ কয়েকটি জিনিস দর্শন করে তবেই এই মন্দির দর্শন সম্পন্ন হবে। প্রথমেই দেখলাম পম্পা মন্দিরের পাশে এইরকম একটি ধাতুর তৈরি কচ্ছপ এবং সাপের মূর্তি, এবং তার বাইরে যে সিংহাসনের আদলে পাথরের কারুকার্য দেখে মুগ্ধ হবার মতন। মন্দিরের একটি দেওয়ালে বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন রাজবংশের একটি বংশ তালিকা চিত্রায়িত করা হয়েছে। এটিও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগলো। এরপর আমরা দর্শন করে নিলাম কোষ্ঠী পাথরের দুর্গা মূর্তি, শিবলিঙ্গ, এবং তারপর ডান দিকের এই উঁচু সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে গেলাম লক্ষ্মী এবং সরস্বতী দেবীর কোষ্ঠী পাথরের মূর্তি দর্শন করতে। এই হলেন দেবী লক্ষ্মী, আর ঠিক তার বাম পাশে রয়েছে দেবী সরস্বতী। এবার আমরা যাচ্ছি বিরূপাক্ষ মন্দিরের সবথেকে ইন্টারেস্টিং একটা জায়গায়। এবার আমরা চলে এসেছি পিন হোল ক্যামেরা মেথডকে ভিত্তি করে সেই সময়ে তৈরি বিরূপাক্ষ মন্দিরের প্রথম গোপুরার উল্টো প্রতিচ্ছবি দর্শন করতে। দেখতে পাচ্ছেন মন্দিরের প্রতিচ্ছবিটা এখানে একদম উল্টো পড়েছে। বিরূপাক্ষ মন্দিরের যে চূড়াটা আমরা দেখেছি গোপুরাম মন্দিরের, তার চূড়াটা একদম উল্টো হয়ে গেছে। এইখান থেকে লাইটটা আসছে, আর এইখানে দেখুন কি অদ্ভুত ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখুন South India में 4 largest IDs है शिखर, first, second, third in Tamil Nadu, fourth one in Hampi sir। जो बड़ा शिखर का shadow, ये यहाँ पे छोटा सा होल है, होल से shadow upside down दिखते हैं, सुबह से शाम तक दिखते हैं, सनराइज से सनसेट दिखते हैं। इसको हम बोलते हैं साइंस में पिन होल कैमरा। पिन होल कैमरा टेक्नोलॉजी यूज करके विजयनगर राजा लोग यहाँ पे shadow upside down बनाए हैं। कलर भी चेंज होते सर, कलर भी चाहिए। अभी देखो ब्लैक कलर दिख रहा है ना, आफ्टरनून पूरा गोल्ड कलर दिखते सर, गोल्ड। एंड जो शाम को है ना सर इवनिंग व्हाइट एंड डार्क कलर। मैडम एक मिनट जूम इन जूम आउट। छोटा जैसा, छोटा बड़ा जैसा। अच्छा अच्छे से दिखते हां ना। ওই যে মেইন বিরূপাক্ষ টেম্পল, ওই মন্দিরের ভেতর থেকে দর্শন করতে করতে অন্নভোগের রাস্তা দিয়ে আসলে সোজা এই দরজা অবধি এসে বাইরে না বেরিয়ে ডান দিকে বেঁকে গেলেই আপনি ওই যে উল্টো দিকের দর্শন যেটা আমরা এইমাত্র করলাম সেই জায়গাটা দেখতে পাবেন। আর তারপরে এই দরজা দিয়ে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাঁ দিকে একটা ছোট রাস্তায়। এখানে রয়েছে একটা ছোট পুষ্করিণী। এখন চলে এসছি সেই পবিত্র লোকপাবনী পুষ্করিণীতে। এই পুষ্করিণীর বিশেষ একটি তাৎপর্য রয়েছে, তার কারণ বিরূপাক্ষ মন্দিরের ঠিক দক্ষিণ পশ্চিম কোণায় এই যে পুষ্করিণীটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণী তৈরি হয়েছে ন্যাচারাল স্প্রিং থেকে, প্রাকৃতিক ঝর্ণা থেকে তৈরি। এই পুষ্করিণীর জলে যদি কেউ একবার স্নান করেন তাহলে মনে করা হয় তার ইহজীবনের সমস্ত পাপস্খলন হয়ে যায়। এবং এই মন্দিরের জলকে এই স্থানীয় মানুষেরা এতটাই পবিত্র বলে মনে করেন, বিরূপাক্ষ মন্দিরের পূজার জন্য শুধুমাত্র এই পুষ্করিণীর জলই ব্যবহার করা হয়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই পুষ্করিণীর চারপাশে রয়েছে মণ্ডপ দিয়ে ঘেরা এবং স্কোয়ার শেপের একদম নর্মাল আকৃতির প্রচুর পিলার রয়েছে সেই মণ্ডপের কাছে। এবং যদি পুষ্করিণীর কাছে আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আরও কয়েকটা জিনিস আপনাদের চোখে পড়বে। এই পুষ্করিণীতে
সাইডে যে পিলারগুলো রয়েছে বা যে পাথরগুলো রয়েছে সেই প্রত্যেকটা পাথরের গায়ে কোথাও রয়েছে পাথর দিয়ে মাছ খোদাই করা, কোথাও রয়েছে কচ্ছপ খোদাই করা, কোথাও রয়েছে সাপ খোদাই করা এবং কোথাও রয়েছে শিবলিঙ্গ খোদাই করা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই পুষ্করিণীর তাৎপর্যকে আরও বেশি এবং আরও উল্লেখযোগ্য করে তুলেছে। এত দূর অবধি যখন এসেছি, এই পুষ্করিণীর জলে একটু হাত দেব না তা তো হতে পারে না। আর যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, বিরূপাক্ষ মন্দিরে কিন্তু প্রচুর পর্যটক রয়েছেন, তীর্থযাত্রী রয়েছেন, কিন্তু এই জায়গায় কোনো মানুষ নেই, কারণ অনেকে জানেনই না এই পুষ্করিণীর কথা। আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম, যখন বিরূপাক্ষ মন্দিরে আসবেন অবশ্যই এই পুষ্করিণীতে এসে এই পুষ্করিণীর জল মাথায় দেবেন, দরকার হয় ছোট্ট একটা শিশিতে করে বাড়িতে নিয়ে যাবেন। এইখানে এসে দেখা হয়ে গেছে এই ইসরায়েল দম্পতির সাথে। ওনারা ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর ওনাদের ব্যবহার, এবং ওনারা নিজের থেকে এসে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন এবং জানতে চাইছিলেন এই জায়গার ব্যাপারে। তো ওনাদের সাথে কথা বললাম। How are you feeling now? Hi, hello. Hello. What is your name? I'm Hadar. And you? I'm Moses. How are you feeling? Good. It's good. Good weather. Just came after the. First time in India? Second time. Oh, second time. Our first time together. Okay. Came after this monsoon season, just the time to come. Okay. The water's still clean. Everything's still green. Thank you. ठीक है, enjoy. Thank you very much. Thank you very much. Nice to meet you. Nice to meet you too. Namaste. Namaste. মূল মন্দির প্রাঙ্গণ, মহামণ্ডপ বা মূল মণ্ডপ, তারপরে গর্ভগৃহ দর্শন এবং ডান দিকে সমস্ত মন্দির দর্শন করবার পর এখন আমরা তুঙ্গভদ্রা নদীর দিকে চলে যাব। মন্দিরের বাঁ দিক থেকে যে রাস্তা সোজা এইভাবে নেমে গেছে তুঙ্গভদ্রা নদীর দিকে। সাদা গ্রানাইট পাথর দ্বারা গঠিত এই মন্দিরটি পরতে পরতে আপনাকে আশ্চর্য করবে। পম্পা দেবী মন্দির এবং ভুবনেশ্বরী মন্দিরের পাশ থেকে যে রাস্তা তুঙ্গভদ্রা নদীর দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে আসলে ডান দিকে পড়বে এই পুষ্করিণী, যার নাম হলো মনমথ পুষ্করিণী। এই মনমথ পুষ্করিণীর নাম আমি কিছুক্ষণ আগে নিয়েছিলাম। মনমথ হলেন গড অফ লাভ বা ভালোবাসার দেবতা, যাকে বলা হয় কামদেব, অর্থাৎ গড অফ এরোটিক লাভ। যখন মহাদেব বসেছিলেন ধ্যানে, তখন এই কামদেবকে পাঠানো হয়েছিল মহাদেবের ধ্যান ভঙ্গ করবার জন্য। স্বর্গ থেকে যে কামদেবকে পাঠানো হয়েছিল, তার উপরে মহাদেব এতটাই ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন, তার তৃতীয় নয়ন দিয়ে তাকে ভস্ম করে গলিয়ে সৃষ্টি করেছিলেন এই মনমথ পুষ্করিণী। এবং সেই ক্রোধ এতই তীব্র ছিল, মনে করা হয় যে এখানকার আশেপাশের কিছু বোল্ডারও গলে গিয়ে এই পুষ্করিণীর জল তৈরি করেছিল। কিন্তু তারপর মনমথ মারা যাওয়ার পর তার স্ত্রী এসে মহাদেবের কাছে প্রার্থনা করেন, তার স্বামীর জীবন ভিক্ষা চান এবং পার্বতীকে পম্পা রানী বা পম্পা দেবী হিসাবে স্ত্রী হিসাবে পাওয়ার পর মহাদেব আবার কামদেবকে জীবন দান করেন। তবে তার মধ্যে থেকে বিকৃত কামের যে ব্যাপারটা, সেইটাকে একেবারে নির্মূল করে শুধু ভালোবাসার দেবতা হিসাবে তাকে প্রতিষ্ঠা করেন। সেই কারণের জন্যই কিন্তু এই পুষ্করিণীর নাম যেমন মনমথ পুষ্করিণী, এই মন্দিরের নাম হয়েছে বিরূপাক্ষ মন্দির। বিরূপ অর্থাৎ বিকৃত, আর আক্ষ বা অক্ষী মানে হচ্ছে দৃষ্টি। বিকৃত দৃষ্টি বা বিরূপ দৃষ্টি থেকে যিনি আমাদেরকে নিবারণ করেন, সেই বিরূপাক্ষ এখানে পূজিত হন। এই মন্দির চত্বরে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে মণিমাণিক্য, ঠিক যেমন এই মনমথ পুষ্করিণীর উল্টো দিকেই রয়েছে শ্রী দুর্গা টেম্পল। চলুন এবার যাই তুঙ্গভদ্রা নদীর দিকে। মনমথ পুষ্করিণীকে ডান দিকে রেখে এবং বিরূপাক্ষ মন্দিরকে পিছনে রেখে এখন আমরা চলে যাচ্ছি তুঙ্গভদ্রা নদীর দিকে। যাবার পথে ডান দিকে রয়েছে একটি নন্দী ভগবানের মন্দির এবং বাঁ দিকে রয়েছে একটি শিবলিঙ্গের মন্দির, আর মাঝখান থেকে এই রকম গ্রানাইট পাথর বিছানো রাস্তা দিয়েই আপনাকে নদীর দিকে যেতে হবে। এখানে বেশ কিছু দোকান রয়েছে
এই রকম একটা জায়গায় আমরা এলাম যেখান থেকে সামনে দিয়ে বয়ে চলেছে তুঙ্গভদ্রা নদী। এখান থেকে সিঁড়ি করে দেওয়া রয়েছে, এই সিঁড়ি দিয়ে সোজা আমরা নদীর কাছে চলে যেতে পারবো। বসে আছি তুঙ্গভদ্রার তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস তুঙ্গভদ্রার তীরে যদি আপনারা পড়ে থাকেন তাহলে এইখানকার মানে এই হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস এবং এর নানান গল্প আপনারা জানতে পারবেন। এবার এই তুঙ্গভদ্রা নদীর কথা একটু বলি। তুঙ্গভদ্রা, দুটি নদী থেকে সৃষ্টি হয়েছে এই তুঙ্গভদ্রা নদী। তুঙ্গ, যার দৈর্ঘ্য হলো 145 কিলোমিটার, এবং ভদ্রা, যার দৈর্ঘ্য হলো 171 কিলোমিটার। এই দুটি নদী একসাথে মিলিত হয়েছে। পৌরাণিক কাহিনী মতে মনে করা হয় যখন বিষ্ণুর তৃতীয় দেব অর্থাৎ বরাহদেব যখন নরসিংহাকে বধ করেন, সেই বধের পর উনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন, এইখানে এক পাহাড়ের একদম চূড়ায় বসেন উনি কিছুক্ষণ রেস্ট নেবার জন্য, বিশ্রাম করবার জন্য। এবং সেই বিশ্রামরত অবস্থায় ওনার কপাল থেকে ঘামের বিন্দু দুদিক দিয়ে ঝরে পড়ে। ডান দিকে যে বিন্দু ঝরে পড়ে ওনার কপাল থেকে তার নাম হয় তুঙ্গ নদী, এবং বাঁদিকের ঘামের বিন্দু থেকে সৃষ্টি হয় ভদ্রা নদী। তুঙ্গ কথার অর্থ হলো তেজ বা উগ্র বা অনেক বেশি, এবং ভদ্রা কথার অর্থ হলো ভদ্র বা মঙ্গলদায়ক। এই দুটি নদী একসাথে মিশে 572 কিলোমিটার পথ অতিক্রম করে যুক্ত হয়েছে কৃষ্ণা নদীর সাথে। কারণ তারা মনে করে, মানে তুঙ্গ এবং ভদ্রা নদী মনে করে যে বেশি দূর তারা একা একা এগোতে পারবে না, তাই একসাথে যুক্ত হয়ে আরও বেশ কিছুটা পথ গিয়ে কৃষ্ণার সাথে মিশে 572 কিলোমিটার পথ অতিক্রম করে। দারুণ সুন্দর না এই গল্পটা? তবে আরও বেশি সুন্দর লাগবে যদি আপনারা এরকম কোনো একটা সন্ধ্যায় বা সকালে এই তুঙ্গভদ্রার পাড়ে এসে বসেন। ওয়েদার যাই হোক, টেম্পারেচার যাই হোক, এখানে বসলে আপনার অন্তর আত্মার শান্তি হয়ে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। বিরূপাক্ষ মন্দির এবং তুঙ্গভদ্রা নদী পরিদর্শন করে আমরা ঠিক যেখানে জুতো রেখেছিলাম সেই শু স্ট্যান্ড থেকে জুতো নিয়ে এখন বিরূপাক্ষ মন্দিরের সামনে থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে হেমকূট পর্বতের দিকে যাচ্ছি। কিছুটা পথ পায়ে হেঁটে এগিয়ে এসে বাঁ দিকে আপনারা চলে যাবেন সোজা কাদালে কালু গণেশা দর্শন করতে। কাদালে কালু গণেশা হচ্ছে আমার বাঁ হাতে। এই আশ্চর্য স্থাপত্য, বিস্ময়কর যে গণেশ এখানে রয়েছে, সেই গণেশ মূর্তি এবং এই গণেশ মন্দির দর্শন করে আসতে ভুলবেন না। কারণ এই কাদালে কালু গণেশার বিশেষ ঐতিহাসিক একটি তাৎপর্য রয়েছে। সামনে যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো কাদালে কালু গণেশা মন্দির। জুতো খুলে কাদালে কালু গণেশা মন্দিরে আমি প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করবার পর যেটা আমি বলছিলাম, প্রত্যেকটা পিলারের গাত্রে দেখবেন নানান রকমের পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। বিভিন্ন দেবদেবীর মূর্তিকে পাথরের ওপর খোদাই করা হয়েছে। এবং সোজা যদি এইভাবে চলে আসেন, আপনার সামনে একটা মনোলিথিক পাথর, একটাই মাত্র পাথরকে কেটে খোদাই করা হয়েছে এই কাদালে কালু গণেশা। কাদালে কালু গণেশের সুউচ্চ এই মূর্তিটির উচ্চতা 4.6 মিটার বা 15 ফুট। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এবং এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। কাদালে কালু গণেশা মন্দির দর্শন করে আমরা এখন এখান থেকে মেন রোডের দিকে বেরোচ্ছি। এখান থেকে আমরা চলে যাব শশীভেকালু গণেশা মন্দিরে। ওইখানে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। বিরূপাক্ষ মন্দির থেকে বেরিয়ে ডান হাতে যখন আমরা আসছি তখন একটা পাথরের গেট রয়েছে। ওই গেটের মধ্যে থেকে হেঁটে গিয়েও আপনারা হেমকূট পর্বত পেরিয়ে যেতে পারেন শশীভেকালু গণেশাতে, অথবা এইখান থেকে বেরিয়ে মেন রোড ধরে একটুখানি রাস্তা গেলেই 500 মিটার মতন পৌঁছে যাবেন শশীভেকালু গণেশাতে। দুটো রাস্তাই আমরা দেখিয়ে দিচ্ছি। তবে আমি সাজেস্ট করব যদি বয়স্ক থাকেন বা পায়ের সমস্যা থাকে সেক্ষেত্রে এই পথটা বেছে নেওয়াই শ্রেয়। কাদালে কালু গণেশা টেম্পল থেকে বেরিয়ে মাত্র 200 মিটার পায়ে হেঁটে একটু এগিয়ে আসলেই ডান দিক থেকে দেখবেন এরকম
ঢোকার গেট আছে, এই গেট থেকে যদি আপনি ঢোকেন সামনেই দেখতে পাবেন যে মন্দিরটি, এটি হলো শশীভেকালু গণেশা মন্দির। এই মন্দিরের যে বিশেষ তাৎপর্য রয়েছে চলুন মন্দিরের কাছে গিয়ে দর্শন করতে করতে বলি। বাঁদিকে এখানে রয়েছে হাম্পির সমস্ত দর্শনীয় স্থানের একটি ম্যাপ। এই ম্যাপটি আপনারা নিজেদের মোবাইলে রেখে দিতে পারেন, সুবিধা হবে। আমরা এখন চলে এসেছি শশীভেকালু গণেশার একদম সামনে। এই শশীভেকালু কথার অর্থ হলো মাস্টার সিডস বা সর্ষের দানা। সর্ষের দানার আকৃতি একটা মনোলিথিক পাথরের উপর খোদাই করা এই গণেশের বিশেষ উল্লেখযোগ্য ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান গণেশ খাবারের প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত। একবার গণেশ প্রচুর খাবার খেয়েছিলেন, যার কারণে তার পেট ফেটে যাওয়ার পথে ছিল। তার পেট ফেটে যাওয়া বন্ধ করার অন্য কোনো উপায় না পেয়ে গণেশ একটি সাপ ধরে তার পেটের চারপাশে বেঁধেছিলেন, যাতে পেটটি ফেটে না যায়। গণেশের পেটের চারপাশে বাঁধা সাপের অস্তিত্বের পিছনে এই পৌরাণিক ঘটনা, যা মূর্তির ওপর দৃশ্যমান। এই শশীভেকালু গণেশার পিছন দিক থেকে ভালো করে লক্ষ্য করুন। এই গণেশকে গৌরী গণেশও বলা হয়, কারণ পিছন দিক থেকে যখন আপনি এই মূর্তিকে দর্শন করবেন দেখবেন মাতা পার্বতী বা গৌরী দেবী যেন পেটের দিক থেকে গণেশকে জড়িয়ে ধরে রয়েছেন বা কোলে বসিয়ে রেখেছেন, এমনই একটি মূর্তি খোদাই করা হয়েছে। সামনে থেকে দেখে কিন্তু একেবারেই এটা বোঝার উপায় নেই যে পিছনে এই রকম একটি চমৎকার লুকিয়ে আছে। শশীভেকালু গণেশের পিছন দিকে দাঁড়িয়ে আছি। এখান থেকে পিছনে দেখুন দেখা যাচ্ছে কৃষ্ণ টেম্পল, সরস্বতী টেম্পল, নরসিংহা টেম্পল, এবং শশীভেকালুর সামনে বাঁদিক থেকে যে রাস্তাটা উঠে গেছে সেই রাস্তা দিয়ে যদি আপনারা উঠে যান তাহলে সোজা চলে যাবেন হেমকূট পর্বতে। এই হলো হেমকূট পর্বতে যাওয়ার রাস্তা, এবং হেমকূট পর্বতের মাথায় রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। এখন আমরা সেই দিকেই যাব। বিরূপাক্ষ মন্দিরের পাশ থেকে হেমকূট পর্বতে ওঠার যে রাস্তা রয়েছে তার তুলনায় এই রাস্তা দিয়ে ওঠা অপেক্ষাকৃত সহজ। গতকাল যেহেতু আমরা ওই রাস্তা দিয়ে উঠেছি, তাই আজ আমরা এখান থেকে উঠছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীরকম। ওই রাস্তা দিয়ে কিছুটা উপরে উঠে আসলে স্টেপস দিয়ে, বেশি দূরে নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, রয়েছে এরকম একটি স্টোন গেট। ওই দিকেও রয়েছে আরেকটি স্টোন গেট, যেটা দিয়ে আমরা গতকাল এসেছিলাম। এখন আমরা এই স্টোন গেট দিয়ে প্রবেশ করে হেমকূট পর্বতের চূড়ায় যাব। এখানে রয়েছে একটা দোতলা মণ্ডপ বা 2 স্টোরিড মণ্ডপ। এটা কিন্তু ভীষণই রেয়ার, এরকম ধরনের মণ্ডপ আপনারা সচরাচর দেখতে পাবেন না। আর এই জায়গাটি হলো হেমকূট পর্বতের সানসেট পয়েন্ট, কারণ এখান থেকে যেমন দেখা যায় হাম্পি শহরের অসম্ভব সুন্দর একটা ভিউ, বিরূপাক্ষ মন্দিরের 180 ডিগ্রি ভিউ, ঠিক সেরকম দেখা যায় অনবদ্য সুন্দর সানসেট। দেখুন আজ একটু মেঘলা হয়ে রয়েছে, কিন্তু তাও বেশ পরিষ্কার রয়েছে বলে পুরো বিজয়নগর সাম্রাজ্য বা কিষ্কিন্ধা নগরী, যেটা এখান থেকে কি অসাধারণ লাগছে দেখতে। সামনে রয়েছে তুঙ্গভদ্রা নদী, তুঙ্গভদ্রা নদীর ওই পারে কিষ্কিন্ধা নগরী, আর এই দিকটা দেখুন পুরো সবুজের সমারোহ। আর এই দিকটা থেকে আমরা উঠে আসলাম, আর ওইখানে দেখা যাচ্ছে দেখুন শশীভেকালু গণেশা, আর তার উল্টো দিকে কৃষ্ণ টেম্পল, নরসিংহা টেম্পল। এই হলো এখানকার সানসেট পয়েন্ট। একদম 2 স্টোরির যে মণ্ডপটা দেখালাম তার ঠিক পাশেই এরকম একটি বোর্ড করে দেওয়া রয়েছে। এখান থেকেই পুরো শহরের প্যানোরামিক ভিউ আপনি পাবেন। এই 2 স্টোরিড মণ্ডপের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, এই জায়গাটা কিন্তু একদমই অন্যরকম। এখানে একটা স্টোন নেই সিলিংয়ে, এখান থেকে জল ভেতরে পড়ছে। বিরূপাক্ষ মন্দিরের মাথা যেমন দেখা যাচ্ছে, বড় রক দেখা যাচ্ছে, এবং চারপাশে বেশ কয়েকটি মন্দির দেখা যাচ্ছে। হেমকূট পর্বতের মাথায় আরও একটি বিস্ময়কর জিনিস রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই চলুন। তার আগে এইখানে পাথরের গায়ে কিভাবে খোদাই করা আছে দেখুন। পর্বতের মাথায় পাথরের গায়ে হনুমান, রাম, সীতা, তাদের মূর্তি এইভাবে খোদাই করা রয়েছে। হেমকূট পর্বতের মাথায় এই ধরনের পরিত্যক্ত মন্দির এবং বাতিস্তম্ভ বেশ কয়েকটি রয়েছে। এগুলি দেখলে বোঝা যায় যে একটা সময়ে এই সমস্ত মন্দিরগুলিতে কিন্তু নিয়মিত পূজা অর্চনা করা হতো। এইখানে রয়েছে মূল বিরূপাক্ষ মন্দির।
মূল বিরূপাক্ষ মন্দিরের সামনে রয়েছে এরকম একটি পুষ্করিণী। আমরা তো বিরূপাক্ষ মন্দির দর্শন করে এলাম, তাহলে মূল বিরূপাক্ষ মন্দির কেন? তার কারণ হচ্ছে যখন বিরূপাক্ষ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল তখন বর্ষার সময়ে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি জল হতো, বিরূপাক্ষ মন্দির জলের তলায় চলে যেত এবং তখন সেই মুহূর্তে সেই জায়গায় নিত্য পুজো করা অসম্ভব ছিল। সেই কারণে রাজারা এখানে মূল বিরূপাক্ষ মন্দির হিসাবে আরও একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যাতে যে সময় ওই বিরূপাক্ষ মন্দিরে পূজা করা যাবে না তখন তারা এখানে পূজা করবেন। এবং এখানে কিন্তু আরও একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়, কারণ ওইখানে যেহেতু স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে, ওই শিবলিঙ্গকে স্থানান্তরিত করা তো সম্ভব নয়। সেই কারণে এখানে আরও একটি শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়। এটি হলো মূল বিরূপাক্ষ মন্দির এবং এর সামনে দেখুন তৈরি হয়েছে ন্যাচারাল জলে পুষ্ট এই পুষ্করিণী। এখন দেখছেন মূল বিরূপাক্ষ মন্দিরের গর্ভগৃহ এবং সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। শিবলিঙ্গের সাথে ঠিক তার উল্টো দিকে রয়েছে নন্দী ভগবানের এরকম একটি মূর্তি। আর একদম দরজা থেকে, মানে গর্ভগৃহের দরজা থেকে যদি আপনারা বাইরের দিকে তাকান, সামনেই রয়েছে সেই পুষ্করিণী। হেমকূট পর্বতের মাথায় এরকম অদ্ভুত একটা জলাশয় কিভাবে তৈরি হলো তা সত্যি আজও রহস্যের। এবং এই পুষ্করিণীর জল কিন্তু কখনো শুকনো হয় না, সব সময় সারা বছর এইখানে জল থাকে। এই জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই হেমকূটা শব্দের যদি আক্ষরিক বাংলা অর্থ আমি বলি, তার অর্থ হচ্ছে সোনাঝরা পাহাড়। কেন এই নাম হয়েছে? হেমা শব্দের সংস্কৃত অর্থ হলো সোনা। এবং এখানে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে এখানকার একটি লোকাল মেয়ে পম্পা, যার নাম, সে শিবের জন্য একবার ধ্যান করা শুরু করে, তপস্যা করা শুরু করে এবং শিব তার সেই তপস্যায় মুগ্ধ হয়ে, সন্তুষ্ট হয়ে তাকে বিয়ে করতে রাজি হন এবং সেই সময় এই পর্বতে সোনার বৃষ্টি হয়। এমনটাই পৌরাণিক কাহিনী কথিত আছে এই পর্বতকে নিয়ে এবং সেখান থেকেই এই পর্বতের নাম হয়েছে হেমাকুটা পর্বত। এই দিকের এই গেট থেকে যদি আপনারা আসতেন তাহলে এই রাস্তা ধরে আপনাদেরকে উঠতে হতো। এই রাস্তাটা একটু স্লিপারি বেশি, একটু রিস্কি বেশি, বিশেষত বর্ষাকালে, বর্ষার সময়। এই বড় যে পাথরটা রয়েছে তার ঠিক ডান দিকে রয়েছে মূল বিরূপাক্ষ মন্দির, আর তার পিছন দিকে হচ্ছে ওই 2 স্টোরির যে মণ্ডপটা দেখালাম সেটা, আর তার ডান দিকে রয়েছে ছোট ছোট এরকম অনেকগুলো মন্দির। ওই দিকে রয়েছে সানসেট পয়েন্ট, আর ডান দিকে রয়েছে এরকম ছোট ছোট বেশ কয়েকটি মন্দির। এবং এখান থেকে নিচে দেখা যাচ্ছে সামনে জৈন মন্দির এবং বিরূপাক্ষ মন্দিরের পুরো 180 ডিগ্রি ভিউ এবং তার ওপারে তুঙ্গভদ্রা নদী। হোয়াট ইজ ইউর নেম? I'm Jay. Jay? Yes, my name is Jay. থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। ধন্যবাদ, নমস্কার। আমরা এই হেমকূট পর্বতের মাথায় ছিলাম। এখান থেকে নামার সময় আচমকাই জোরে বৃষ্টি এসছে, তাই 2 স্টোরির যে মন্দিরটা বা যে মণ্ডপটা দেখালাম ওখানে দাঁড়িয়ে আছি। এই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে কিভাবে আপনারা কলকাতা থেকে এই হাম্পিতে আসবেন। যারা আমাদের গত পর্বের ভিডিওটা দেখেননি, এটা স্পেশালি তাদের জন্য। যদি আপনারা রেলপথে আসতে চান তাহলে হাম্পির সবচেয়ে কাছের শহর হলো হসপেট, যেখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই হাম্পি শহর। হসপেটে আসার জন্য কলকাতা থেকে আপনি ধরে নেবেন 18047 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস এবং নামবেন হসপেট স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরে আপনি চলে আসবেন এই হাম্পিতে। অটোতে এখানে আসার জন্য হসপেট থেকে আপনার ভাড়া লাগবে মোটামুটি 300 টাকার কাছাকাছি। হসপেট থেকে হাম্পি আসার জন্য আপনারা বাসও ব্যবহার করতে পারেন। KSRTC বাস স্ট্যান্ডে চলে গেলে ওখান থেকে সকাল 6টা থেকে রাত্রি 6:30 7টা পর্যন্ত হসপেট থেকে হাম্পি এবং হাম্পি থেকে হসপেটে আসা যাওয়া করার বাস রয়েছে। বাস সার্ভিস নিলে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। এছাড়া যদি আপনারা বাই এয়ার আসতে চান সেক্ষেত্রে হাম্পির সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো বেঙ্গালুরু এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে, এবং ডোমেস্টিক এয়ারপোর্টের মধ্যে এখানে রয়েছে কাছে হুব্বালি এয়ারপোর্ট। এখান থেকে আসতে পারেন। তো খুব সহজ এই হাম্পিতে চলে আসা, তাই দেরি না করে চটপট চলে আসুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই অসম্ভব সুন্দর হাম্পি সাইটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন শশীবেকালু গণেশা মন্দির, তার পিছনে হেমকূট পর্বত। ওইখান থেকে আবার আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই বাঁদিকে রাস্তা দিয়ে চলে গেলে আপনি বিরূপাক্ষ মন্দিরে চলে যাবেন, কিন্তু আপনি এখন যাবেন ডান দিকে। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ দেবরায়া সার্কেল। এখানে রয়েছে বিরূপাক্ষ টেম্পলের একটা পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াকে বাঁদিকে ফেলে আমরা ডান দিক দিয়ে এখন চলে যাব।
ঘড়িতে বেজে গেছে 2:30 আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করছি? যে জায়গাটা দেখালাম শশীবেকালু থেকে কৃষ্ণা টেম্পলে যাওয়ার 50 মিটার হেঁটে এগিয়ে আসলেই বাঁদিকে পড়বে এরকম একটা ছোট্ট ধাপা টাইপের। এখান থেকে নিয়ে নিয়েছি একটা সাউথ ইন্ডিয়ান থালি। দেখুন, ভাত, রুটি, সাম্বার, ভেজিটেবল, চাটনি এবং দই, এই সবটাই রয়েছে। এই সাউথ ইন্ডিয়ান থালিটার দাম নিয়েছে 100 টাকা, 100 টাকা দাম নিয়েছে। এইটা দিয়ে আপাতত আমাদের লাঞ্চ সেরে তারপর আবার এগোবো আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। দেখুন, ওই যে পিছন থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়েই আমরা হেঁটে আসছিলাম। আর বাঁ হাতে পার্কিং এরিয়ার ওইখান থেকে আমরা খেলাম একটি দোকান থেকে। খুবই ভালো ছিল খাওয়া দাওয়া, দামও খুব রিজনেবল। 50 মিটার এগিয়ে আসলেই বাঁদিকে প্রথমে পড়বে একটি পুষ্করিণী এবং তার চারপাশে কৃষ্ণবাজার। সামনে এই যে বিশাল বড় চত্বর দেখতে পাচ্ছেন এবং এতগুলো মণ্ডপ দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে কৃষ্ণবাজার এলাকা। এই কৃষ্ণবাজার এলাকাতে মশলাপাতি বিক্রি করা হতো। দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ী আসতেন এই বাজারে মশলা বিক্রি করতে। এখন একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই কৃষ্ণবাজার। তবে দেখলে বোঝা যায় যে একসময় এই জায়গার ব্যাপ্তি কতখানি ছিল। বিভিন্ন জায়গায় পাথর ভেঙে ভেঙে গেছে। এইখানটাতে তো পুরো জঙ্গল হয়ে গেছে। পিছন দিকে দেখুন, আরও অনেক বাজারের এরিয়া রয়েছে। দেখুন, এখান থেকে রয়েছে কৃষ্ণা মন্দিরে যাওয়ার বা কৃষ্ণ মন্দিরে যাওয়ার সিঁড়ি। কৃষ্ণবাজার এলাকা থেকে সোজা সিঁড়ি উঠে গেছে বলে সেই মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণ মন্দির। এবং কৃষ্ণ মন্দিরের সামনে এই দিকে দেখুন এতখানি এলাকা পুরোটাই কৃষ্ণবাজার এলাকা, যেখান থেকে পিছনে মাতঙ্গ পর্বত দেখা যাচ্ছে। আর এই দিকটা এই রকম লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা কৃষ্ণদেবরায়ার রাজ্যাভিষেকের সময় যে পুষ্করিণী থেকে স্নান করে ওনার রাজ্যাভিষেক সূচনা হয়েছিল, সেই পুষ্করিণী রয়েছে কৃষ্ণবাজার এলাকার মধ্যে থেকে হেঁটে এসে আমার বাঁ হাতে। এই পুষ্করিণীর তাৎপর্য কিন্তু বিরাট। এত পবিত্র এই পুষ্করিণীর জল মনে করা হতো যে এই পুষ্করিণীর জল ব্যবহার করেই রাজা কৃষ্ণদেবরায়ার রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল। কৃষ্ণবাজার থেকে ওপরে রাস্তায় উঠে এসে শুধুমাত্র রাস্তাটা ক্রস করলেই আপনি পৌঁছে যাবেন কৃষ্ণ মন্দির বা কৃষ্ণ টেম্পলে। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা এখন রয়েছি কৃষ্ণা টেম্পলে। এই কৃষ্ণা টেম্পলে রয়েছে বালকৃষ্ণের মূর্তি, মানে কৃষ্ণের ছোটোবেলাকার মূর্তি, যেটা রাজা কৃষ্ণদেবরায়া এনেছিলেন উদয়পুর থেকে এবং এনে এখানে প্রতিষ্ঠা করেছিলেন 1515 শতকে। এবং তারপর এখানে কিন্তু সেই মূর্তি যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা এই মুহূর্তে আর নেই, সেটাকে এখান থেকে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে চেন্নাই এগমোরে। তবে এই মন্দির প্রাঙ্গণ আপনার কিন্তু ঘুরে দেখতে বেশ সময় লাগবে। আর অপূর্ব সুন্দর কারুকার্য স্থাপত্য চারিদিকে, প্রত্যেকটি মন্দিরের মতো এখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কৃষ্ণদেবরায়ের অত্যন্ত প্রিয় মন্দির ছিল এই কৃষ্ণ মন্দিরটি, তাই এর তাৎপর্য কিন্তু বেশ খানিকটা বেশি। এখানে একটা ছোট্ট জলাশয় বা কুয়ো টাইপের করে দেওয়া রয়েছে, যেখান থেকে জল নিয়ে পুজোর কাজে ব্যবহৃত হতো। আর যে গোপুরাটা রয়েছে যেখান থেকে আমরা প্রবেশ করলাম, সেটাকে যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন দেখবেন নানান ধরনের পৌরাণিক কাহিনীকে অপূর্ব সুন্দরভাবে খোদাই করা হয়েছে এবং তার রং এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় অটুট রয়েছে। এইখানে যে মণ্ডপে ওঠার মূল জায়গা, সেখানে দুটি হাতি করে রাখা ছিল, কিন্তু হাতিগুলোর যে সুর, সেই সুরগুলোকে দেখা যাচ্ছে ভেঙে দেওয়া হয়েছে। এই হলো সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। এটি আর একটা দরজা গর্ভগৃহে যাওয়ার জন্য। আর এই যে সমস্ত মণ্ডপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তীর্থযাত্রী বা এখানে যারা আসতেন পিলগ্রিমস, তাদের থাকার জন্য এই জায়গাগুলো ব্যবস্থা করা হয়েছিল। এই মন্দির নিয়ে আমি আলাদা করে আর কি বলবো, অসম্ভব সুন্দর কারুকার্য। প্রত্যেক মানে যেদিকে তাকাবেন প্রতিটা দিকে, প্রতিটা পিলপের গায়ে, দেওয়ালে, সমস্ত জায়গায়। এই এখন আমি গর্ভগৃহে প্রবেশ করছি, কিন্তু খুব দুঃখ লাগছে, অত্যন্ত অনাদরে অবহেলায় যেন পড়ে আছে এই সমস্ত জিনিসগুলো।
ওপরের দিকে দেখুন, ছাদের কারুকাজটা একবার শুধু দেখুন, কতটা নিখুঁত এবং কতটা ডিটেইলড আর্ট ওয়ার্ক। ওড়িশার রাজা গজপতির বিরুদ্ধে কৃষ্ণদেব রায়ের বিজয়ের স্মরণে এই কৃষ্ণ মন্দির কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছিল। এই কমপ্লেক্সটি নির্মাণ করতে 4 বছর সময় লেগেছিল। 1513 থেকে 1517 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মিত হয়েছিল। ওড়িশা থেকে বাড়ি ফেরার সময় কৃষ্ণদেবরায় বালকৃষ্ণের একটি সুন্দর মূর্তি এই মন্দিরে এনে স্থাপন করেন এবং তারপর এই মন্দিরের নাম দেওয়া হয় কৃষ্ণ মন্দির। এই কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অপূর্ব স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি ভালোভাবে ঘুরে দেখতে আপনার 30 থেকে 40 মিনিট মতন সময় লেগে যাবে। এই মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। শিখর নির্মাণ শৈলীতে নির্মিত কৃষ্ণ মন্দির দর্শন করবার পর আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। আমার পিছনে রয়েছে কৃষ্ণ টেম্পল। সেখান থেকে বেরিয়ে জাস্ট একটা বাঁক নিলেই ডান দিকে মানে 200 মিটারের মধ্যেই রয়েছে নরসিংহ টেম্পল এবং বাধাবী শিবলিঙ্গ বা বাধাবী লিঙ্গ। এই স্পটগুলো কিন্তু সমস্ত আজকে আমরা পায়ে হেঁটেই কভার করছি এবং এই সমস্ত কিছু দেখার জন্য আপনাদের অটো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা হাম্পিতে আসার পর এখানকার যে অটোর দাদারা আছে ওনারা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে কনভিন্স করানোর চেষ্টা করবে যাতে আপনারা ওনাদের অটো নিয়ে সমস্ত স্পট কভার করেন। কিন্তু দেখতেই তো পাচ্ছেন যে আজকে যে সমস্ত জায়গাগুলো আমরা সকাল থেকে দেখছি প্রত্যেকটাই কিন্তু 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এবং প্রত্যেকটাই উল্লেখযোগ্য, এক একটা তাৎপর্যপূর্ণ দর্শনীয় স্থান এই হাম্পিতে আসলে একদম মাস্ট ভিজিট স্পট। তাহলে এইগুলো যদি আপনি পায়ে হেঁটে কভার করতে পারেন, অযথা কেন শুধু শুধু একদিনের অটো ভাড়া দেবেন এক্সট্রা করে? এই যে কমপ্লেক্সের মধ্যে ঢুকেছি, এই কমপ্লেক্সটা কিন্তু বিশাল বড় একটা কমপ্লেক্স। এখানে পার্কিং এরিয়া রয়েছে। এখানে দেখার দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে একটা মনোলিথিক পাথরের ওপরে বিশাল বড় নরসিংহ অবতার, মানে বিষ্ণুর যে হিরণ্যকশিপু বধের পরে নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন তার একটা বিশাল মূর্তি, এবং ঠিক তার পাশেই রয়েছে বাধাবী লিঙ্গ। এখন আমরা চলে এসেছি হাম্পির বৃহত্তম মূর্তি ভগবান নরসিংহের মূর্তির সামনে, যাকে নরসিংহা টেম্পলও বলা হয়। এই বিশাল মূর্তিটির উচ্চতা হলো 6.7 মিটার। এক শিলা পাথরের তৈরি এই 7 মাথাওয়ালা সাপের কুণ্ডলীর ওপর আড়াআড়ি পায়ের অবস্থানে বসে আছেন ভগবান নরসিংহ। প্রসারিত চোখ এবং মুখের অভিব্যক্তির জন্য এই নরসিংহকে কখনো উগ্র নরসিংহ হিসাবেও উল্লেখ করা হয়। মূল ভাস্কর্যটিতে নরসিংহের কোলে তার সহধর্মিণী দেবী লক্ষ্মীর একটি ছোট মূর্তি ছিল। 1565 খ্রিস্টাব্দে মুঘলদের আক্রমণের সময় এই বিশাল মূর্তিটি ভাঙচুর ও বিকৃত করা হয়েছিল এবং ধ্বংস প্রক্রিয়ায় দেবী লক্ষ্মীর একটি হাত ভেঙে যায় এবং আজও সেই ভাঙা হাতটি নরসিংহের পিঠে বিশ্রাম নিতে দেখা যায়। এবার আমরা দেখে নেব নরসিংহ মন্দিরের পাশে একই চত্বরে অবস্থিত হাম্পির সবথেকে বড় এক পাথরের শিবলিঙ্গ বাদাভী শিবলিঙ্গকে। শিবলিঙ্গের গায়ে ত্রিনয়ন খোদাই করা রয়েছে। 9 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই শিবলিঙ্গটি সুন্দর কালো পাথর দিয়ে তৈরি এবং এটা বিশ্বাস করা হয় বিজয়নগর সাম্রাজ্যের সময় থেকেই এই মন্দিরটি বর্তমান। বদভা এবং লিঙ্গ এই দুটি শব্দের সংমিশ্রণে এসছে বাদাভী লিঙ্গ কথাটি। স্থানীয় ভাষায় বাদাভী কথার মানে গরিব আর লিঙ্গ মানে শিব। জনশ্রুতি আছে যে মন্দিরের অভ্যন্তরে স্থাপিত শিবলিঙ্গটি একজন দারিদ্র্যপীড়িত কৃষক মহিলা দ্বারা তৈরি করা হয়েছিল, তাই এই মন্দিরটি বাদাভী লিঙ্গ মন্দির নামে পরিচিতি লাভ করে। 1 বছরের মধ্যে কাঙ্ক্ষিত মনস্কামনা পূর্ণার্থে স্থানীয়রা এই কয়েনগুলি শিবলিঙ্গের মাথায় প্রক্ষেপণের প্রচেষ্টা করে থাকেন। ভক্তদের মতে শিবলিঙ্গের ভিত্তিটি জলে নিমজ্জিত, কারণ এটি পৃথিবীতে পবিত্র গঙ্গা নদীর আগমনকে চিত্রিত করে এবং এর প্রবাহ ভগবান শিব দ্বারা নিয়ন্ত্রিত হয়।
দেখলাম নরসিংহ টেম্পল এবং তার পাশে বাধাবী লিঙ্গ একই কমপ্লেক্সের মধ্যে। এবং এখান থেকে এক্সপ্লোর করতে করতে আমরা কি দেখলাম দেখুন, বাঁদিকে তাকিয়ে চোখে পড়লো হেমকুট পাহাড়ের মাথায় যে 2 স্টোরিড মণ্ডপ দেখিয়েছিলাম আপনাদের, এখান থেকে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে যেহেতু আমাদের জানা ছিল না, তাই ওখান থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারিনি, বাট এখন পারবো, আপনারাও পারবেন। হেমকুট পাহাড়ের ওখানে দাঁড়িয়ে বাঁদিকে তাকালে দেখবেন যে দুটো মন্দির কমপ্লেক্স দেখা যাচ্ছে, এটাই হলো বাধাবী লিঙ্গ এবং নরসিংহ টেম্পলের মন্দির কমপ্লেক্স। নরসিংহ মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে একদম উল্টো দিকেই রয়েছে এই আখের রসের দোকান, আখের রস ডাব। ভাবলাম একটুখানি রিবুস্ট করে নিই শরীরটা, আখের রসটা খেতে এলাম। 20 টাকা করে এই গ্লাস। এত অপূর্ব সুন্দর আখের রস, মানে আখের রসের আলাদা করে বলার মতো কিছু নেই, তবু সত্যি বলছি লাইফে এত ফ্রেশ আর এত সুন্দর আখের রস কিন্তু এর আগে কখনো খাইনি। পারলে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের হোটেল রঞ্জনা গেস্ট হাউসকে বাঁদিকে রেখে এখন আমরা চলে যাচ্ছি বিরূপাক্ষ মন্দিরের উল্টো দিকে সোজা যে রাস্তা চলে গেছে মাতঙ্গ হিলের দিকে, সেই রাস্তায়। এবং বিরূপাক্ষ মন্দিরের একেবারে সোজাসুজি রয়েছে মনোলিথিক বুল। সেই মনোলিথিক বুল দেখতে একটি অটো করে আমরা যাচ্ছি। আর এই দুপাশে যে বাজার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো হাম্পির সোনা চাঁদি বাজার। এই বাজারকে দুপাশে রেখে মাঝের রাস্তা দিয়ে আমরা চলে এলাম মাতঙ্গ হিলের একদম পাদদেশে মনোলিথিক বুলের কাছে। কৃষ্ণ মন্দিরের সামনে থেকে 50 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে মাত্র 3 মিনিটে আমরা চলে এলাম বিরূপাক্ষ মন্দিরের একেবারে সামনে সোনা বাজার বা হাম্পি বাজারের মধ্যে থেকে মনোলিথিক বুলের সামনে। যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন আমার বাঁদিকে রয়েছে একটি পাথর, মানে মনোলিথিক বুল মানে একটাই পাথরকে কেটে খোদাই করে নন্দী ভগবানের একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এবং এটি একদম সোজাসুজি যেন চোখ রেখেছে বিরূপাক্ষ মন্দিরের গোপুরামের দিকে। একদম এখান থেকে সোজা তাকালে আপনি দেখতে পাবেন বিরূপাক্ষ মন্দিরের গোপুরাম এবং দুদিকে রয়েছে সোনা চাঁদির বাজার বা হাম্পি বাজার। এই জায়গায় আসার পর 3টি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। মনোলিথিক বুল বা এই নন্দী ভগবানকে দর্শন করার পর ঠিক তার পাশ থেকে যে সিঁড়ি উঠে যাচ্ছে, ওখান থেকে চলে যেতে হবে অচ্যুতরায়া মন্দিরে বা অচ্যুতরায়া টেম্পলে। ওই মন্দির দর্শন করে এসে বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে একটা সিঁড়ি গেছে, ওটা মাতঙ্গ হিলের ওপরে আপনাকে নিয়ে যাবে, যেখান থেকে দেখা যায় অদ্ভুত সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়। সেই জায়গায় গিয়ে ওই মাতঙ্গ হিলের একদম মাথায় একটি মন্দির আছে, ওই মন্দির দর্শন করে চলে আসতে হবে। মূলত এই 3টি উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। এখন আকাশ যেমনটা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে হয়ে গেছে, সূর্যদেব তার তেজ নিয়ে উপস্থিত। এবং আমরা বিরূপাক্ষ মন্দির, সোনাচাঁদি বাজার বা হাম্পি বাজার, মনোলিথিক বুলকে দর্শন করার পর এই সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি অচ্যুতরায়া টেম্পলের দিকে। 5 মিনিট পাথুরে পথে এগিয়ে আসলে দেখতে পাবেন এরকম সুন্দর একটা হনুমানজির মন্দির, যেখানে কিন্তু পাথরের ওপর হনুমানজিকে খোদাই করা হয়েছে, আলাদা করে এখানে কোনো মূর্তি বসানো নেই। আর ঠিক এই হনুমানজির মন্দিরের উল্টো দিকে, মানে এইখানে, এটা হচ্ছে বিষ্ণু মন্দির এবং এইখানে রয়েছে শায়িত বিষ্ণু। মনে আছে এই রকম বিষ্ণু আমরা দেখেছিলাম কিন্তু শ্রীরঙ্গপত্নাতে এই বিষ্ণু মূর্তি আছে, আর এখানে এই শায়িত বিষ্ণুকে খোদাই করা আছে পাথরের ওপর, এটাই এখানে পূজিত হয়। দেখুন এখান থেকে এই যে পাহাড়ের মাথায় যে মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাতঙ্গ হিল, মাতঙ্গ পর্বত এবং তার মাথায় অবস্থিত ওই মন্দির। আমাদের ইচ্ছা আছে ওই মন্দির অবধি যাবার, দেখা যাক। এখন তো 4:45 প্রায় বাজে। অচ্যুতরায়া মন্দিরটা আগে আমরা দর্শন করে আসি তার আগে। দেখুন এইটা একটা নতুন জায়গা দেখাচ্ছি। অচ্যুতরায়া টেম্পল যাওয়ার আগে হনুমানজির যে মন্দিরটা দেখলাম না, তার ঠিক পিছনে
এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। এই জায়গাটা দেখে নিয়ে তারপর যাচ্ছি। দেখুন এই একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ রয়েছে। এই ভিউটা দেখবার জন্যই আমরা এখানে এলাম। দেখুন এখান থেকে পুরো শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তুঙ্গভদ্রা নদী দেখা যাচ্ছে, ওইদিকে পুরো পর্বতমালা, বিজয়নগর সাম্রাজ্যের পুরো ধ্বংসাবশেষ, সবটাই এখান থেকে অসম্ভব সুন্দরভাবে দৃশ্যমান। বিকেলবেলা এখানে এসে কিছুক্ষণ বসে থাকলে কিন্তু দারুণ লাগবে। প্রায় 10 মিনিট মতন চড়াই উতরাই পথে এসে আমরা এখন চলে এসেছি অচ্যুতরায়া মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের অবস্থা হাম্পিতে যতগুলো মন্দির রয়েছে এখনো পর্যন্ত তার মধ্যে সব থেকে খারাপ, মানে একদম ভগ্নপ্রায় দশা। যে কটা মন্দির সকাল থেকে আজকে আমরা দর্শন করলাম তার মধ্যে এটাকে দেখে সবচাইতে খারাপ লাগছে। অথচ এটাতেও কিন্তু স্থাপত্য ভাস্কর্যের কাজের এতটুকুও কমতি নেই, একই রকম রয়েছে। প্রচণ্ড সুন্দর কারুকার্য, রামায়ণ মহাভারত পৌরাণিক সমস্ত কাহিনী একদম পাথরের ওপরে খোদাই করা রয়েছে। কিন্তু যদি আমি এই মন্দিরের যে দরজা, সেই দরজাগুলো আপনাদেরকে দেখাই তাহলেই আপনারা তফাৎ বুঝতে পারবেন। দেখুন বাইরের যে কাজগুলো, যেগুলো বিরূপাক্ষ টেম্পল বা কৃষ্ণ টেম্পলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল, এখানে কিন্তু প্রায় ভেঙেই গেছে, মানে 80% প্রায় ভেঙে গেছে। অচ্যুতরায়া মন্দিরটি অচ্যুত দেবরায়ের শাসনকালে নির্মিত হয়েছিল, যিনি বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম সম্রাট ছিলেন। 1529 সালে তার বড় ভাই কৃষ্ণদেবরায়ের উত্তরাধিকারী হয়ে তিনি ক্ষমতায় আসেন। অত্যাশ্চর্য এবং স্বর্গীয় এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান তিরুভেঙ্গলানাথকে, যিনি ছিলেন ভগবান বিষ্ণুরই আরেকটি রূপ। এই মন্দিরটি প্রথমে তিরুভেঙ্গলানাথ মন্দির নামেই পরিচিত ছিল, তবে পরবর্তীকালে যার শাসনকালে এটি নির্মিত হয়েছিল, অর্থাৎ রাজা অচ্যুত দেবরায়ের নামকরণ অনুসারে এই মন্দিরের নাম রাখা হয় অচ্যুতরায়া মন্দির। এই অচ্যুতরায়া মন্দিরে মূলত বিষ্ণুদেবের পূজা করা হতো। এই অচ্যুতরায়া মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1534 খ্রিস্টাব্দে। মাতঙ্গ পাহাড় এবং গন্ধমাদানার মধ্যে অবস্থিত এই মন্দিরটি হাম্পির একটি অত্যন্ত উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, কারণ বিজয়নগর সাম্রাজ্যের পতনের পূর্বে বিখ্যাত শহর হাম্পিতে নির্মিত সর্বশেষ জমকালো মন্দিরগুলির মধ্যে এই অচ্যুতরায়া মন্দির ছিল অন্যতম একটি। তবে দুর্ভাগ্যবশত বাহমনি সাম্রাজ্যের রাজাদের আক্রমণের ফলে এই অপূর্ব সুন্দর মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটু আগে ওপর থেকে যেটা দেখিয়েছিলাম এই হলো সেই অচ্যুতরায়া বাজার এলাকা। অচ্যুতরায়া টেম্পলের সামনে থেকে এরকম রাস্তা করে দেওয়া রয়েছে হাম্পির সর্বোচ্চ যে শৃঙ্গ মাতঙ্গ হিলের একদম চূড়ায় যাওয়ার জন্য। এখান থেকেও কিন্তু সিঁড়ি রয়েছে। আমি বাইরে থেকে যে সিঁড়িটা দেখিয়েছিলাম সেটা ছাড়াও আপনারা এই অচ্যুতরায়া মন্দির দর্শন করে এখান থেকে এই পথ ধরেও মাতঙ্গ হিলের একদম চূড়ায় পৌঁছে যেতে পারেন। এই হলো অচ্যুতরায়া মন্দির। যদিও আমরা ভেবেছিলাম আজই মাতঙ্গ হিলের চূড়ায় উঠব, তবে সেটা তোলা রইল পরবর্তী পর্বের জন্য। সন্ধেবেলা আমরা বেরোলাম হাম্পির বাজার পরিদর্শন করতে। এখানে বিরূপাক্ষ মন্দিরের পাশে একটা ছোট্ট চত্বরে বেশ সুন্দর ছিমছাম একটা বাজার রয়েছে, যেখানে রয়েছে বেশ কিছু কেনাকাটি করবার মতন জিনিস। এই বাজারের ভাইবটা কিন্তু দারুণ লেগেছে আমার। আপনারা যদি হাম্পিতে থাকেন তাহলে সন্ধ্যের দিকে এই বাজারটিতে আসতে একদম ভুলবেন না। ঘর সাজাবার জিনিস থেকে নিজের সাজগোজের জিনিস, জামা কাপড় থেকে ব্যাগ, সব কিছুই পাওয়া যায়। এবং আপনাকে যে কিনতেই হবে এমনও কোনো মানে নেই, ঘুরে ঘুরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু এই টুকটাক কেনাকাটার সাথে সাথে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপনারা রাতের খাওয়া দাওয়া সেরে ফেলতে পারেন। তবে এখানে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টই ভেজ রেস্টুরেন্ট।
এটা মাথায় রাখতে হবে, যেহেতু মন্দির চত্বরে এই অঞ্চল অবস্থিত এবং এই রেস্টুরেন্টগুলি একেবারেই বিরূপাক্ষ মন্দিরের কাছাকাছি, এখানে কোনো রেস্টুরেন্টেই মাছ মাংস আমিষ খাবার কিছু পাওয়া যাবে না। তবে একটা কথা বলতেই পারি যে এখানকার ভেজ রেস্টুরেন্টের রান্নাবান্না কিন্তু বেশ টেস্টি। আমি ডিনার করেছিলাম এই ত্রিশূল নামক রেস্টুরেন্টটি থেকে, যেখানে খাবারের দাম এবং মান ছিল বেশ ভালো। সাথে এই রেস্টুরেন্টটির ভাইবটিও আমার দারুণ লেগেছিল। ও হ্যাঁ, এখানে কিন্তু মাছ মাংস না পাওয়া গেলেও ডিম পাওয়া যায়। তাড়াতাড়ি ডিনার সেরে আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে এসে গেস্ট হাউসের ব্যালকনি থেকেই পূর্ণিমার চাঁদ, তার জ্যোৎস্নামাখা আলোয় হাম্পি বাজার আর বিরূপাক্ষ মন্দির দর্শন দিয়ে আমাদের হাম্পির দ্বিতীয় দিনের গল্প শেষ করলাম। পায়ে হেঁটে গল্প শেষ হলো আজকে এখানেই। কাল হয়তো আবার নতুন গল্প শুরু হবে, তবে তা হবে নতুন কোনো বাহনে চড়ে। আজকের এই যাত্রা কিন্তু আজীবন আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।